মিলেছে সবুজ সংকেত। হাসিনাকে দেশে ফেরাতে চাইছেন তারেক রহমান। ভয়ঙ্কর বিপদে ইউনূস সরকার। কাজেই ঠিক পাকিস্তান মডেলে সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে, কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। এদিকে ইউনূসকে কাঁপিয়ে জিতল পুলিশ, এবার পালা সেনাবাহিনীর। পতনের দ্বারপ্রান্তে ইউনূস সরকার, নির্বাচন নিয়ে শঙ্কা। ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষ কর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন, এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এগুলো কতটা গুজব কতটা সত্য জানি না। মিলেছে সবুজ সংকেত। হাসিনাকে দেশে ফেরাতে চাইছেন তারেক রহমান। ভয়ঙ্কর বিপদে ইউনূস সরকার। নিজের দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগকে বেশ সমীহ করে কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভালো আওয়ামী লীগারদের কোনো রকমে হয়রানি করবে না বিএনপি। তারেক রহমান বললেন, রাজনীতি করার অধিকার সবার আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনা যেহেতু এখনও সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মন করছেন বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, শেখ হাসিনা যখন ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিদ্ধান্ত জনতার আদালতে ঠেলে দিয়েছেন তারেক রহমান। বলেছেন, কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক নিজেকে একজন প্রতিহিংসা পরায়ণ নেতার পরিবর্তে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন, যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন আর জনমতের ওপর ভরসা রেখেছেন। বিশ্লেষকেরা মনে করছেন, তারেক রহমানের এই বক্তব্যের পিছনে কাজ করছে এক গভীর রাজনৈতিক অঙ্ক। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা, কিন্তু এর পিছনে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী। আগের থেকে তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, মাঠ দখলে তারা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামাতকে এককভাবে মোকাবিলা করা এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বেশ কঠিন। এর জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে, আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটা বড় অংশ, যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ, তারা জামাতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছে, আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকেই বেছে নেবেন, উদ্দেশ্য সেকুলার স্পেস ধরে রাখা। ঠিক এই জায়গায় বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের ঘোষণা এক সুতোয় গাথা বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাঠের রাজনীতিতে আরও একটি দৃশ্যমান ঘটনা হল আওয়ামী লীগের মধ্যম ও তৃণমূল স্তরের নেতাকর্মীদের দলবদল। তারা বিএনপিতে যোগ দিয়েছে। আগামী দিনে আরও আওয়ামী লীগ কর্মী তারেক জিয়ার দলে নাম লেখাবেন বলে মনে করছে। বিএনপিও কৌশলগত কারণে তাদের গ্রহণ করছে। দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে, প্রথমত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক ভিতকে দুর্বল করে দেওয়ায়, দ্বিতীয়ত দলের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন, আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তারা জাতীয় রাজনীতিতে ফিরতেই পারে। একই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের প্রস্তাবনা কচো করেছেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? নির্বাচনী সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে সম্ভাব্য আসন সংখ্যা নির্দিষ্ট করে জানাননি তিনি। বিএনপির ঘনিষ্ঠদের ভাষ্য, ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে তাদের জোট সঙ্গীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বার্তার মধ্য দিয়ে তারেক রহমান বোঝাতে চাইলেন যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে নয়। এদিকে ইউনূসকে কাঁপিয়ে জিতল পুলিশ, এবার পালা সেনাবাহিনীর। পতনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। নির্বাচন নিয়ে শঙ্কা। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর সেনা। সেনাপ্রধান ওয়াকার ক্যান্টনমেন্টে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বাকি দুই বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাহিনীর কাছে অগ্নি পরীক্ষা। হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী হারিয়ে ফেলেছিল তাদের মান সম্মান। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাহিনী তাদের কর্তব্য পালন করে হারিয়ে যাওয়া আত্মমর্যাদা ফিরে পেতে বদ্ধপরিকর। তবে তারা তাদের লক্ষ্য কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই, কারণ তদারকি সরকার চাইছে ভোটের মুখে বাহিনীতে রদবদল ঘটাতে। এই ইস্যুতে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছে। 12 তারিখ পুলিশের অগ্নি পরীক্ষা। ভোট পূর্ববর্তী পর্বে বাংলাদেশের নানা প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পাশাপাশি কয়েকজনকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে যমুনা ভবনের সামনে আচমকা বিক্ষোভ সামাল দিতে গিয়ে তাদের ভূমিকার প্রশংসা করছেন অনেকে। বলা হচ্ছে 2024-এর 5ই অগস্ট পুলিশের ভূমিকা আর যমুনা ভবনের সামনে সেই একই পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। পুলিশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তোলা হলেও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। বিক্ষোভ হয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকরের দাবিতে। দিনের শুরুতে সকালে শহীদ মিনারের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে তারা তদারকি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের দাবি অবিলম্বে নবম জাতীয় পে স্কেল চালু করতে হবে, প্রকাশ করতে হবে সরকারি গেজেট। বিকেলে তারা যমুনা ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয়। এই বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল ফাটায়, পরে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় রং চড়াতে কয়েকজন স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়। এর আগে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দাবি করা হয় যে সংগঠনটির সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়েছেন। যদিও পুলিশ এই দাবি মানতে অস্বীকার করে, তবে হাদি হত্যার বিচারের দাবিতে সরব হওয়া আর যমুনা ভবনের সামনে আচমকা বিক্ষোভ কিন্তু অন্য কথা বলছে। বাংলাদেশে ভোটের দিন তারিখ ঘোষণা হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। প্রশ্ন ছিল নির্বাচনকে কেন্দ্র করে। বলা হচ্ছিল বিশেষ একটি গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার জন্য সক্রিয়। ভোটের মুখে আচমকাই কেন হাদি হত্যার বিচারের দাবি উঠল? গত মাসে হাদি হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তথা মিরপুরের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশে এই খুন করা হয়েছে। কিন্তু পুলিশের এই চার্জশিট মানতে নারাজ হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। হাদিকে খুন করার পিছনে একটি চক্র ও রাষ্ট্রযন্ত্র জড়িত। তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে যমুনা ভবনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা। পুলিশ দেখিয়ে দিয়েছে তারা চুপচাপ আর জনতার মার খেতে নারাজ। তাদের এই ভূমিকা দেখে বাংলাদেশবাসী ভোটের আগে কিছুটা হলেও আস্থা ফিরে পাচ্ছে। তাদের প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি ভোটের দিন সেনাবাহিনী কি এই ভূমিকা নিতে পারবে? মানুষ নির্বিঘ্নে বুথে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে? ভোটের দিন পুলিশ ও সেনাবাহিনীর অগ্নি পরীক্ষা। বাংলাদেশে গত 18 মাসে মানে 2024-এর জুলাই আগস্টের পর থেকে কেন এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরো নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরো কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই? এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই? এমন সব আলোচনা, জল্পনা, প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন? সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে
এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়ে সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন, যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না। যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনি ভাবেই হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না, কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। কাজেই এই যে সিভিলিয়ান মানুষ আমরা ভাবতে থাকি যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কেন তিনি তার এক ধরনের নিয়ন্ত্রণ আরো বেশি মাত্রায় প্রতিষ্ঠা করছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে আরো প্রকাশ্যে ভূমিকা রাখছেন না, এরও উত্তর পাওয়া যায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের উত্তরে। তিনি এই দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে আসলে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীরও আর কোনো উপায় নাই, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর গড়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ মনে রাখতে হবে যে সেনাবাহিনী বছরের পর বছর, মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। কাজেই রাজপথে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই ট্রানজিশনটার প্রয়োজন, যার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে এখন সেনাবাহিনী রাজপথে, এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে, এবং এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। কিন্তু সাবেক এই সেনা কর্মকর্তা এটাও মনে করিয়েছেন যে সেনাবাহিনীকে অরাজনৈতিক মনে করা হলেও বাংলাদেশে এর একটা এমন রাজনৈতিক ইতিহাস আছে যে যে কোনো ক্রাইসিসে, মানে যে কোনো জটিল পরিস্থিতিতে, সংকটকালে, সহিংসতার আশঙ্কার মধ্যে বারবারই সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে সেটা মনে করা হয়। দেখেন এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনটা হলে কি হবে, কি ধরনের সরকার গঠিত হবে, সত্যি কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছেড়ে দিয়ে যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আসবে। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষ কর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন, এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এগুলো কতটা গুজব, কতটা সত্য জানি না। তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে। বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে, এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সে কথাও গত 2 দিন ধরে নানানভাবে ছড়াচ্ছে। এগুলো কতখানি সত্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন। আসলে বিষয়গুলো কি? এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা 11 আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল, অর্থাৎ গত বছরের 20 এপ্রিল, যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না, এটি একেবারে ভুয়া, এটা মিথ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হলেন, তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন? নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন? আমরা জানি না তার কাছে কি ধরনের প্রমাণপত্র রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে
যে রিটটি করা হয়েছে নাহিদ ইসলামের সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একবার মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কি দরকার ছিল? তারা তো নিজেরাই তুলতে পারতো, উল্টো বিএনপিকে ব্লেম করার চেষ্টা। যেমন সেটা অন্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ কেউ যদি সত্যিই ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন, কেন ডোমিনিকাটাই নিতে হলো? সুবিধাটা কি? এই বিষয়ে একটু বলি। ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি $1 লাখ অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ $2 লাখ বিনিয়োগ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান। এবং সুবিধা হচ্ছে এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের 3 থেকে 6 মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায়। দেশের যে কোনো পরিস্থিতি, মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্বের আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে, তারা যে কোনো সংকটময় মুহূর্তে যারা দ্রুত দেশ ছাড়তে পারেন সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকে অনেকে। এবং আমরা জানি আরো কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যেখানকার সুযোগ সুবিধা এরকমই। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল। এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে, তার সবই কি মিথ্যা? যেটি বলছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টাদের অনেকেই, 1-2 জন নয়, অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যার নির্বাহী পরিচালক ডক্টর ইউনূস সরকারের খুবই ঘনিষ্ঠজন, তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি কমিশনের সংসারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া। টিআইবি কদিন আগে একটি সংবাদ সম্মেলন করলো এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও, সরকারের শেষ মুহূর্তে এসেও